নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প গ্রামের মধু পণ্ডিত। বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন। তা গ্রামের লোকেরাও তাই বলতো, কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে। বাস্তবিক মধুসূদন ছিল গ্রামের মানুষদের সঙ্গে সাক্ষাৎ দেবতা। যেমন তেজ তেমনই সর্ববিদ্যা বিশারদ। চিকিৎসা জানতেন, বিজ্ঞান জানতেন, চাষবাস জানতেন। তার আমলে গায়ের লোকের কোনোই অসুবিধে হতো না। সাজের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রুগী কালাবাবু মধুসূদনের বাড়িতে পাচন আনতে গেছেন। গিয়ে দেখেন গোটা চারেক মুস্কো চেহারার গোপওয়ালা লোক উঠোনে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে, আর মধুগিন্নি তাদের পরিবেশন করছেন। লোকগুলো চেহারার ডাকাতের মতো, চোখ চারিদিকে ঘুরছে। পাশে পেল্লায় পেল্লায় চারটে কাঁটাওয়ালা মুগুর রাখা। মধু পণ্ডিত বগলাবাবুকে বলল, ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো, আবার এক্ষুনি ফিরে যাবে। অনেকটা রাস্তা, তাই খাইয়ে দিচ্ছি। কথাটায় অবাক হওয়ার কিছু নেই। মধু পণ্ডিতের বাড়ির উঠোনকে সবাই বলে রাবণের চিতা। অতিথিদের কামাই নেই, অতিথি সৎকারেরও বিরাম নেই। বগলাবাবু বললেন, তা ভালো, কিন্তু আমারও যে অনেকটা পথ যেতে হবে। পাচনটা করে দাও। মধু পণ্ডিত বলে, আরে বসো, হয়ে যাবে এক্ষুনি। ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে নিয়ে যাবে। শচীন খুড়োকে নিতে এসেছিল, আমি বারণ করে দিয়েছি। বগলাবাবু চমকে উঠে বললেন, শচীন খুড়োকে কোথায় নেবে? খুড়োর যে এখন তখন অবস্থা, 3 বার শ্বাস উঠল, সেজন্যই তো নিতে এসেছিল। পাচন তৈরি হলো, লোকগুলোও খাওয়া ছেড়ে উঠল। মধু পণ্ডিত হুকুম করল, এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা। বগলাবাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন। বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবারা? লোকগুলো পেন নাম ঠুকে বলল, আগে যমরাজের দূত, প্রায় আসি এদিক পানে, তবে সুবিধা করতে পারি না। ওদিকে যম মশাইকেও কৈফিয়ত দিতে হয়, কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না। সেই কথা শুনে বগলাবাবু ভর্মি খেয়ে গেলেন বটে, কিন্তু মধু পণ্ডিতের খ্যাতি আরও বাড়ল। হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক, বয়স 150 বছরের কিছু বেশি। ডাকাবুকোর লোক লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন, কে রে? মাথা চুলকোতে চুলকোতে একটা তাল গাছের মতো লম্বা শৃঙ্গে চেহারার লোক এগিয়ে এসে বলল, আপনারা কি অশরীরী কাণ্ড শুরু করলেন বলুন তো? গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল। হরেন গোসাই হা করে চেয়ে থেকে বললেন, তার মানে? তার মানে আর কি বলবো বলুন? ভূতেরা হলো আত্মা, চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না। ডাক পড়লে আবার মানুষের ঘরে গিয়ে জন্মে নিতে হয়। আবার টাটকা ছানা ভূতেরা আসে। তা মশাই, এ গ্রামে আমরা মোট 1000 ভূত ছিলাম, কিন্তু গত 150 বছর ধরে একটাও নতুন ভূত আসেনি। ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে। ইদানিং তো একেবারে জন্মের মোড়ক লেগেছে। আগে গত মাসখানেকের মধ্যে এক চোপাটে 44টা ভূত গায়েব হয়ে গেল। সর্দার রাগারাগি করবে। তা আমি কি করব? লজ্জায় মাথা খেয়ে বলি, আপনারা কি এই রাস্তা ভুলে গেছেন? আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে, কিন্তু আপনিও বেশ ধরিবাজ লোক আছেন মাইরি। তা মধু পণ্ডিতের ওষুধ না খেলেই কি নয়?
কিন্তু ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল। কদিন পরেই এক রাতে গায়ের লোক সব হয়ে ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলছে। তাতে স্লোগান উঠছে, মধু পণ্ডিত নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। এ তন্দুরস্তি ঝুটা হায় ভুলো মাত, ভুলো মাত। এ ইলাজি ঝুটা হায় ভুলো মাত, ভুলো মাত। মধুর নিধান মানছি না, মানছি না, মানব না। কিন্তু মাস তিনেক পর একদিন শিরেঙ্গে ভূতটা খুব কাচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলায়। মধু তামাক খাচ্ছিল, একটু হেসে বলল, কি হে শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা? পেন নাম হই পণ্ডিত মশাই, ঘাট হয়েছে। কি হয়েছে বাপু? আগে এসো। আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি, আর সব জন্মের মোড়কে গায়েব হয়ে গেছে। কিন্তু কাল রাতে একবারে সারে সর্বনাশ। আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে। আমি একেবারে একা। একা তো ভালোই, চরে বরে গা গেয়ে এখন তো তোরই একচ্ছত্র রাজত্ব। তখন জিভ কেটে ভূতটা বলল, কি যে বলেন, একা হয়ে এক প্রাণে আর জল নেই, বড্ড ভয় ভয় করছে আগে। খেতে পারছি না, শুতে পারছি না, রাতে শেয়াল ডাকে, পেঁচা ডাকে, আমি কেঁপে কেঁপে উঠি। তা তোর ভয়টা কিসের? আগে একা হয়ে যাওয়ার পর আমার ভূতের ভয়ই হচ্ছে। একা পায়ে যাতায়াতের পথে আমাকে ঢ্যাঙ্গস মেরে যায়। ঠিক আছে, তুই বরং আমার সঙ্গেই থাক। সেই থেকে শিরেঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতে বহাল হলো। একদিন জমিদারের ভাইপো কুন্দকেশর এসে হাজির। গম্ভীর গলায় বলল, ওহে মধু, একটা কথা ছিল। মধু তটস্থ হয়ে বলল, আগে বলুন। আমার বয়স কত জানো? বেশি বলে তো মনে হয় না। কুন্দকিশোর একটা শ্বাস ছেড়ে বাঁচলেন। 95, বুঝলে, 95। আমার কাকা কদম্বকেশরের বয়স জানো? খুব বেশি আর কি হবে, তোমার কাছে বেশি না লাগলেও বেশি, 125 বছর তা হবে। আমার কাকা নিঃসন্তান, তা তো জানো। মধু পণ্ডিত মাথা চুলকে বলল, তা জানি। উনি গত হলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা। জানো তাহলে? বাঁচালে। এও নিশ্চয়ই জানো, কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত 70টা বছর কাকার কাছে আশ্রয়ে আছি। একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি। একদিন জমিদারনি হবে এই আশায় আমার স্ত্রী এই বুড়ো বয়সেও যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো? আমার বড় ছেলের বয়স 75 পেরিয়েছে। শোনো বাপু, কাকা মরুক, এ আমি চাই না। কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন? মরলে কি আমি কান্নাকাটি করব? কিন্তু মরবে কোথায়? আর যদি মরে বাপু, তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়ে যেতে পারে। বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গেয়ে যেতে পারে। তা তোমার ওষুধে কি সেসবও বারণ নাকি? তোমার নামে লোক কেন মামলা করে না সেটাই আমি বুঝি নে। মধু পণ্ডিত বিনয়ের সঙ্গে বলল, আপনার বয়স হয়েছে জানি, কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন? বয়স তো একটা সংস্কার মাত্র। শরীর যদি সুস্থ সবল থাকে, মানসিকতা যদি স্বাভাবিক থাকে, তবে আপনি 100 বছরেও যুবক, উল্টো হলে 25 বছরেও বুড়ো। এই আপনার কাকাকেই দেখুন না, মোটে তো 125 বছর বয়স, 150 পেরিয়েও দিব্যি হাঁকডাক করে বেঁচে থাকবেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকেশর বলল, বলছো? নিঘাত সত্যি কথা। কুন্দকিশোর চলে গেলেন। কিছুদিন পর শোনা গেল তিনি 99 বছরের স্ত্রী আর 75 বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন।
সন্ধে হয়ে এসেছে, প্রচণ্ড বর্ষা নেমেছে আজ। মেঘ ডাকছে, ঝড়ের হাওয়া বইছে। হঠাৎ মধু পণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে মধু একটু অবাক। বেশ দশাসই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে আছে। গায়ে ঝলমলে জরির পোশাক, ইয়া গোপ, মাথায় একটা ঝলমলে টুপি, তাতে ময়ূরের পালক। গায়ের রং মিশমিশে কালো বটে, কিন্তু লোকটি ভারী সুপুরুষ। মধু পণ্ডিত হাত জোর করে বললেন, আগে আসুন, আপনাকে তো ঠিক মতো চিনতে পারলাম না। আমি তোমার জম, গম্ভীর স্বরের লোকটা বলল। শুনে মধু পণ্ডিত একটু চমকে উঠল। কোমরে একটা ভুজালিও দেখা যাচ্ছে। কাপা গলায় মধু বলল, আগে। লোকটা হেসে বলল, ভয় পেও না বাপু, আমি ভয় দেখাতে আসিনি, বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি। তুমি এ গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না। আমি যে সত্যিই যমরাজ তা বুঝতে পারছো নিশ্চয়ই। মধু দণ্ডবোধ হয়ে প্রণাম করে মাথা ঠুকে বলল, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু শ্বশুরবাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না। বলো কি? যমের চোখ কপালে উঠল। শ্বশুরবাড়ি লোকে ভোলে? আগে অনেক দিনের কথা তো, দাঁড়ান, গিন্নিকে জিজ্ঞেস করে আসি। বলে মধু পণ্ডিত ভেতর বাড়ি থেকে ঘুরে এসে এক গাল হেসে বলল, এই বর্ধমানের গোবিন্দপুরে। কিন্তু গিয়ে লাভ নেই, আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। যমরাজ বললেন, তা শালাশালিরা তো আছে, ছিল, এখন আর নেই। তাদের ছেলেমেয়েরা সব আগে তারাও গত হয়েছে। তস পুত্র পৌত্রীরা আছে তো, কিন্তু তারাও খুব বুড়ো, গিয়ে হাজির হলে চিনতে পারবে না। যমরাজ গম্ভীর হয়ে বললেন, তোমার বয়স কত মধু? আগে তা মনে নেই। যমরাজ ডাকলেন, চিত্রগুপ্ত, মধুর হিসাবটা দেখাতো। রোগা সিরেঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল, আগে 225। ছি ছি মধু, যমরাজ অভিমান ভরে বললেন, এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল। থাকগে, আমি তোমাকে কিছু বলবো না। পৃথিবীর নিয়ম ভেঙে চলছো, চলো, পরে মজা বুঝবে। যমরাজ চলে গেলেন। মধু কিছুদিনের মধ্যেই টের পেতে লাগলো। হয়েছে কি, মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয়, রোদে শুকোতে দিলে পাখি পক্ষীরাও খায়, ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে ইঁদুররাও ভোগ করে। বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগলো। গ্রামে ঘরে ঘরে রোগী দেখা দিতে লাগলো। তারা আর ওঠা হাঁটাচলা করতে পারে না, কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে। এক শীতের রাতে আবার যমরাজ এলেন। মধু, আগে লোকে বড় কষ্ট পাচ্ছে। তা তো একটু পাবেই। এখনও বলো, যমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না? শশব্যস্ত দণ্ডবোধ হয়ে মধু পণ্ডিত বলল, আগে না, তবে এখন যদি ওষুধ বন্ধ করে দিই তবে চোখের পলকে গা ফাঁকা হয়ে যাবে। 100 বছরের নিচে কোনো লোক নেই। যমরাজ গম্ভীর হয়ে বলল, তা একটা ভাবার কথা বটে। তোমার এত প্রিয় গা, তাকে ফাঁকা করে দিতে আমার ইচ্ছে করে। তবে একটা কথা বলি মধু, যেমন আছো থাকো সবাই, তবে গায়ের বাইরে মাতব্বরি করতে যেও না। আমি গণ্ডি দিয়ে গেলাম, শুধু এই গ্রামে তোমরা যতদিন খুশি বাঁচো, অরুচি যতক্ষণ না হয়। তবে বাইরের কেউ এই গায়ে সন্ধান পাবে না। কানাওয়ালা ভূত চারিদিকে পাহারায় থাকবে। কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদেরকে ঘুরিয়ে দেবে। মধুর দণ্ডবোধ হয়ে বলল, যে আগে। সেই থেকে আজও শোনা যায়, গ্রামের কেউই মরে না। কিন্তু কোথায় সেই গ্রাম, তা খুঁজে খুঁজে লোকে হয়রান, আজও কেউ খোঁজ পায়নি। এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী সুন্দর মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।